আন্তর্জাতিক সপ্তাহ ১৬ থেকে ২২ মে ২০২৪। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। গত সোমবার ২০ মে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি সহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীগণ শহীদ হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় ১৫ ঘণ্টা অনুসন্ধান কাজ চালানোর পর ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহন করে হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে বলে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে। একই সঙ্গে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি। গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে ৩টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। হেলিকপ্টারটিতে যারা ছিলেন, ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোখবারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি ২ মাস এই দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা অন্য সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন, তবে স্পর্শকাতর বিষয় হওয়াতে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কালিভান্দ জানান, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে অনুসন্ধানকারী দল। সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। স্পেন আটকে দিল ইসরায়েলমুখী অস্ত্র বহনকারী ভারতীয় জাহাজ। ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী ভারতীয় একটি জাহাজ আটকে দিয়েছে ইউরোপের দেশ স্পেন। জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্যসাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহনকারী অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই থেকে জাহাজটি রওনা দিয়েছিল। পরে জাহাজের নাবিকেরা ভূমধ্যসাগরের স্পেনীয় উপকূলে জাহাজটি নোঙর করতে চেয়েছিলেন, কিন্তু স্পেন তাদের নোঙর করার অনুমতি দেয়নি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বুয়েনো বলেছেন, আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে নোঙর করতে দেইনি, কারণ এই জাহাজে বিপুল অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলো ইসরায়েলে পাঠানো হচ্ছে। বুয়েরো জানিয়েছেন, গত ২০ মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল। আমরা তাদের অনুমতি দেইনি। ভবিষ্যতে অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে একই কারণে আটকাবে স্পেন। এটাই আমাদের নীতি, কারণ পশ্চিম এশিয়া শান্তি চায় আর অস্ত্র চায় না। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ২৭ টন অস্ত্র এই জাহাজে করে চেন্নাই থেকে ইসরায়েলে পাঠানো হচ্ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো এক সূত্র এই বিষয়ে মুখ খুলতে চায়নি। তারা এতটুকু জানিয়েছে যে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি ভূমধ্যসাগরে। এ বিষয়ে ইসরায়েলেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধে স্পেনের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথম থেকেই গাজায় ইসরায়েলের যাবতীয় হামলার বিরোধিতা করে এসেছে স্পেন। এশিয়ায় শান্তি স্থাপনের দাবি জানিয়েছে তারা। যুদ্ধের শুরুতেই ইসরায়েলে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছিল স্পেন। একই সাথে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে বারবার। অন্য একটি সূত্র জানিয়েছে, ভারত গোপনে অস্ত্র সরবরাহ করতে চাইছে ইসরায়েলে, কারণ ভারত থেকে ইসরায়েলে যাওয়ার সহজ পথ না নিয়ে ঘুরপথে জাহাজ পাঠানো হয়েছে। লোহিত সাগরীয় অঞ্চল দিয়ে সমুদ্রপথে ইসরায়েলে যাওয়া হয়ে থাকে, কিন্তু চেন্নাই থেকে রওনা দিয়ে জাহাজটি সেই পথ নেয়নি। কেন ঘুরপথে মধ্যপ্রাচ্য ভূমধ্য দিয়ে ইসরায়েলে পৌঁছতে চেষ্টা করা হচ্ছিল, সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ। মার্কিন জাহাজ সম্প্রতি তাইওয়ান প্রণালীতে অনুপ্রবেশ করেছে। এতে চীন দৃঢ় প্রতিবাদ জানায় এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব দেখিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য ব্যুরোর উপপরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাং শিয়াংকাং গত শুক্রবার বিগভলে বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। মুখপাত্র বলেছেন, তাইওয়ান প্রণালীর বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক আচরণ ও সমস্যা সৃষ্টি করছে। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় হুমকি তৈরি করেছে। তাইওয়ানের স্বাধীনতার দাবিদারদের ভুল সংকেত দিচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।
মার্কিন ভুল পদক্ষেপগুলি চীন ও যুক্তরাষ্ট্র এবং দুই সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের স্থিতিশীলতার জন্য সহায়ক নয়। 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দেশের সম্পর্কের 75তম সম্পর্কের বার্ষিক উদযাপন করতে পুতিন চীন সফরে গেলেন। পুতিনের বেইজিংয়ে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছিল চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি। 71 বছর বয়সী পুতিনের সফর চীনের সফরকে পুরনো বন্ধুর সফর বলে উল্লেখ করেছে। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিল তিনি এবং পুতিন গত এক দশকে প্রায় 42 বার সাক্ষাৎ করেছেন। রয়টার্স জানাচ্ছে পুতিনের সঙ্গে প্রতিনিধি দলের সদস্য হিসেবে আছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভ, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগু, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তার সঙ্গে ব্যবসায়ীদেরও বড় একটি প্রতিনিধি দল আছে। 2 ধাপে বৈঠক করবেন নেতৃবৃন্দ। এরপর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হবেন 2 রাষ্ট্রপ্রধান। যদিও নিজেদের বক্তব্যই দিয়েছেন, কেবল সাংবাদিকদের জন্য প্রশ্ন করার সুযোগ রাখা হয়নি। অবারিতভাবে আলোচনায় অন্যতম প্রসঙ্গ ছিল ইউক্রেন যুদ্ধ। পুতিন বলেন, ইউক্রেন সংকট সমাধানে প্রচেষ্টা চালানোর জন্য চীনের প্রতি আমরা কৃতজ্ঞ। ইসরায়েল গাজা সংঘাত নিয়েও কথা হয়েছে বৈঠকে। শি বলেন, একটা রাজনৈতিক সমাধান দরকার। তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট একমত যে এই সংঘাতের একটা সমাধান হওয়া অত্যন্ত জরুরি। বৈশ্বিক এবং আঞ্চলিক অনেক সংকটে এই 2 দেশের অবস্থান অভিন্ন বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট। আমাদের উভয়েরই স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে। আমরা বৈশ্বিক সংস্থাগুলোর রাজনীতিকরণের বিপক্ষে। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সহায়তা জোরদারের কথা বলেন তিনি। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালিয়েছিল রাশিয়া, যার দিন কয়েক আগেই পুতিন এবং শি জিনপিং রাশিয়া ও চীনের মধ্যে একটি সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা করেছিলেন। চীন সফরের আগে গণমাধ্যমকে পুতিন বলেন, পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিদেশ সফরের জন্য তিনি প্রথম চীনকেই বেছেছেন। এর মাধ্যমে তিনি 2 দেশের মধ্যে গভীর সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক রকেট এখন পাকিস্তানের হাতে। পাকিস্তান অত্যাধুনিক রকেট ফাতাহ 2 এর সফল পরীক্ষা চালিয়েছে। রকেটটি 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার 16 মে সংবাদ মাধ্যম দ্য ডন ও এপি পাকিস্তান এই তথ্য বলেছে নতুন এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরও বৃদ্ধি করবে। দ্য ডন এবং এপি জানায়, পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে ফাতাহ 2 গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। রকেট সিস্টেমটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশটির সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। প্রতিবেদনে বলা হয়, গাইডেড সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র করে তুলছে, কারণ এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ট্র্যাজেক্টরি মোড ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এড়াতে সক্ষম। পরীক্ষার পর ফাতাহ 2 রকেটটিকে এখন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে। পাকিস্তানের সেনাপ্রধান, 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। তারা সবাই আপ্লুত যে এর মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা আরও এক ধাপ সামনে এগিয়ে গেল। এই কর্মকাণ্ডে অংশগ্রহণকারী সেনা এবং বিজ্ঞানীদেরকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সেনাপ্রধান।